জিসান্স ইংলিশ কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা শুরু করছি ক্লজ দিয়ে শুরু করব লেকচার 1। এভাবে আমরা ধারাবাহিকভাবে একটির পর একটি ক্লজ এরপরে অন্যান্য যে সকল গ্রামার টপিকস আছে আমরা সেই সকল গ্রামার টপিকস আমরা আলোচনা করব। আজকের এই ক্লাস করার পরে আমার মনে হয় না যে আর কোনো সমস্যা থাকবে। ক্লজের এই ক্লাসটি করে আপনি ক্লজের এই ক্লাসটি যদি আপনি মনোযোগ দিয়ে করেন আমার বিশ্বাস আপনি ক্লজে আর কোনো সমস্যা আপনার থাকবে না। তো ক্লাসের আজকের এই ক্লাসটি শুরু করা যাক। ভিডিওটি সম্পূর্ণ না টেনে একদম দেখবেন, তাতে আপনার দেখা যাবে আ প্রত্যেকটি সমস্যার সমাধান হবে। ক্লজ যতগুলো প্রকারভেদ আছে আমরা সবগুলো আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো পুরোটা সময় আপনি আমাদের সাথে থাকবেন। উম তো শুরু করা যাক। এরপরে আমরা ১ম স্লাইডটি আমরা ওপেন করব। ১ম স্লাইডটি আমরা দেখতে পাচ্ছি। এখানে ১ম এ ক্লজের ক্যারেক্টারিস্টিক্সটা আমাদের জানতে হবে। ক্লজের বৈশিষ্ট্যসমূহ কি, কি? তো ক্লজে ১ম এ গ্রুপ অফ ওয়ার্ডস থাকে। একটা শব্দগুচ্ছ থাকবে ক্লজে একটা শব্দগুচ্ছ থাকবে। একটা শব্দগুচ্ছ। ক্লজ মূলত একটা শব্দগুচ্ছ। ওকে? ক্লজ মূলত একটা শব্দগুচ্ছ। কমপক্ষে একটি সাবজেক্ট ও একটি ভার্ব থাকবে। একটি সাবজেক্ট এবং একটি ভার্ব থাকবে। কমপক্ষে একটি সাবজেক্ট ও একটি ভার্ব থাকবে। এবারে বাক্যের একটি অংশ হিসেবে ব্যবহৃত হবে। বাক্যের যেকোনো একটি অংশ হিসেবে ব্যবহৃত হবে। এরপরে সাধারণত একটি ক্লজ মার্কার দিয়ে ক্লজটি শুরু হবে। এখন ক্লজ মার্কার কি? ক্লজ মার্কার আমাদের শিখতে হবে। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। পরবর্তী স্লাইডে আমরা দেখতে পাচ্ছি ক্লজ মার্কারগুলো আমরা দেখতে পাচ্ছি। এখানে ক্লজ মার্কার আছে কি? দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, অ্যাজ ইফ, অ্যাজ দো, অলদো, ইফ, হোয়ার, সিন্স, হেন্স, if, where, since, hence, when, how, so, why, what, which, whom, while, who। আচ্ছা, এগুলো হচ্ছে ক্লজ মার্কার। এগুলো দিয়ে সাধারণত একটি ক্লজ মার্কার দিয়ে ক্লজটি শুরু হবে। এই যে ক্লজ মার্কারগুলো আমরা দেখলাম, এই ক্লজ মার্কার দিয়েই ক্লজটি শুরু হবে। এই যে ক্লজ মার্কারগুলো দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, অ্যাজ ইফ, অ্যাজ দো, দো, অলদো, ইফ, হোয়ার, সিন্স, হেন্স, when, how, so, why, what, which, whom, while, who। এগুলো হচ্ছে ক্লজ মার্কার। এগুলো আমরা একটা স্ক্রিনশট নিয়ে রাখি বা হচ্ছে খাতায় নোট ডাউন করি। তাহলে পরবর্তীতে আমরা আর ভুলে যাব না। এর পরবর্তীতে আমরা দেখব ক্লজ প্রধানত ৩ প্রকার। এখানে বানানে একটু ভুল আছে। ক্লজ প্রধানত ৩ প্রকার। প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেইন ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ। ক্লজ প্রধানত ৩ প্রকার। তো এগুলো আমরা দেখলাম। এখন কোন ক্লজটি আমরা কিভাবে চিনবো এর পরবর্তী স্লাইডে আমরা দেখব। এই যে ক্লজ, এই যে দেখতে পেলাম ক্লজ, প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, কোঅর্ডিনেটর ক্লজ। এখন সাবঅর্ডিনেট ক্লজ আবার ৩ প্রকার। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। আবার অ্যাডজেক্টিভ ক্লজ আবার ২ প্রকার, রেস্ট্রিকটিভ এবং নন রেস্ট্রিকটিভ। তো এইটা আমরা খাতায় নোট ডাউন করে ফেলি যাতে আমাদের পরবর্তীতে আমরা ভুলে না যাই বা একটা এসএস নিয়ে রাখি। আচ্ছা, আমরা পরবর্তী স্লাইডে যাব। পরবর্তী স্লাইডে আমরা চলে আসলাম। এখানে কি চলে আসলো? ফ্যান বয়েস। এখন এই ফ্যান বয়েস কি জিনিস? অনেকের না বুঝতে পারি। তো আমরা এই ফ্যান বয়েস জিনিসটা আপাতত আমরা স্কিপ করি। ফ্যান বয়েস কি? আচ্ছা, এরপরে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজ কাকে বলে? যে ক্লজ যার অর্থ প্রকাশের জন্য অন্য কোনো ক্লজের উপর নির্ভর করতে হয় না তাকে প্রিন্সিপাল, ইন্ডিপেন্ডেন্ট বা মেইন ক্লজ বলে। একটা এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো। হি গিভস আ বুক দ্যাট আই লস্ট। এখানে অন্য কোনো ক্লজের উপর নির্ভর করতে হয় না। এখানে যদি আমি বলি হি গিভস আ বুক তাহলে কিন্তু বাক্যটি
সম্পূর্ণ অর্থ পায় অন্য কোনো বাক্যের জন্য বা অন্য কোনো বাক্যের অংশের জন্য, এখানে এই অংশটুকু কিন্তু ডিপেন্ডেন্ট না। হি গিভস এ বুক হতে পারে দ্যাট আই লস্ট, যেটি আমি হারিয়েছি। হি গিভস এ বুক, সে একটি বই দিয়েছে যেটি আমি হারিয়েছি। দ্যাট আই লস্ট যদি আমি নাও লিখি তাও কিন্তু এখানে হি গিভস এ বুক এই কথাটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। সুতরাং এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এর পরবর্তীতে দেখছি আমরা সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লজে কি আছে? যে ক্লজে একটি সেন্টেন্স তার অর্থ প্রকাশ করতে, যে ক্লজে, আচ্ছা আমরা একটু মার্ক করি, যে ক্লজে যে ক্লজে যে ক্লজে একটি সেন্টেন্স তার অর্থ প্রকাশ করতে পারে না, অর্থাৎ হুম, সরে যাচ্ছে, যে ক্লজে একটি সেন্টেন্স তার অর্থ প্রকাশ করতে পারে না, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল হতে হয় অর্থ প্রকাশ করার জন্য, অর্থাৎ প্রিন্সিপাল ক্লজের উপর নির্ভরশীল হয়ে অর্থ প্রকাশ করতে হয়, সেই ক্লজকে সাবঅর্ডিনেট ক্লজ বলে। কোন এক্সাম্পল দেখি, আই হ্যাভ আ রিং হুইচ ইজ মেড অফ গোল্ড। এখানে যদি আমি শুধু বলতাম হুইচ ইজ মেড অফ গোল্ড, তাহলে কিন্তু অতটা পূর্ণতা পেত না। অর্থাৎ এখানে অন্য একটি বাক্যের অংশের উপরে কিন্তু এই বাক্যটা নির্ভরশীল। যেমন হুইচ ইজ মেড অফ গোল্ড, যেটি সোনা দ্বারা তৈরি। এখন কোন জিনিসটি? আই হ্যাভ এ রিং, রিং, এখানে আই হ্যাভ এ রিং এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ এবং হুইচ ইজ মেড অফ গোল্ড এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আই হ্যাভ এ রিং যদি বলি বাক্যটা কিন্তু পূর্ণ অর্থ প্রকাশ পাচ্ছে। সো এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর হুইচ ইজ মেড অফ গোল্ড সাবঅর্ডিনেট ক্লজ। আবার উপরে যদি উপরের প্রিন্সিপাল ক্লজের এক্সাম্পলটা যদি দেখি, হি গিভস আ বুক দ্যাট আই লস্ট, এখানে হি গিভস আ বুক হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট আই লস্ট এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আরেকটা কথা বলে রাখি, সাবঅর্ডিনেট ক্লজ হচ্ছে শুরু হয় সবসময় ক্লজ মার্কার দিয়ে, সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়। এই যে ক্লজ মার্কার গুলো যদি আমরা দেখি, ক্লজ মার্কার, ক্লজ মার্কার আছে কই? এই যে ক্লজ মার্কারে দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, অ্যাজ ইফ, অ্যাজ দো, although, if, where, since, hence, when, how, so, why, what, which, whom, while, who, এইগুলা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হওয়ার পূর্বে এইগুলা বসে। এগুলা যদি কোনো সেন্টেন্সের পূর্বে বসে তাহলে বুঝতে হবে ওটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা হচ্ছে শর্টকাট টেকনিক। আচ্ছা, এর পরবর্তীতে আমরা দেখব কোঅর্ডিনেট ক্লজ। ২ বা ততোধিক সমশ্রেণীস্থ সমমর্যাদা বিশিষ্ট ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যখন কোঅর্ডিনেট কনজাংশন। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ মানে আমরা কি জানি? প্রিন্সিপাল ক্লজ। যখন কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয়ে একটি কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে তখন তাকে কোঅর্ডিনেট ক্লজ বলে। এখানে আমরা ২ টি বাক্যাংশ দেখতে পাচ্ছি বা ক্লজ দেখতে পাচ্ছি, যেমন আই ওয়েন্ট দেয়ার এবং আই ফাউন্ড হিম ইল। এখানে আই ওয়েন্ট দেয়ার এটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ, কারণ এটা অন্য কোনো বাক্যের উপরে ডিপেন্ডেন্ট না। এটা কিন্তু অন্য কোনো বাক্য। আই ওয়েন্ট দেয়ার এটা প্রিন্সিপাল ক্লজ এবং আই ফাউন্ড হিম ইন এটাও প্রিন্সিপাল ক্লজ। এবং অ্যান্ড হচ্ছে কোঅর্ডিনেটর কনজাংশন। আর এই কোঅর্ডিনেটর কনজাংশন আমরা মনে রাখবো কিভাবে? এই জন্য হচ্ছে এই ফ্যান ভয়েস। এই যে ফ্যান ভয়েস হচ্ছে সংক্ষেপে কোঅর্ডিনেটর ক্লজগুলো মনে রাখার জন্য এই শর্টকাট টেকনিক। তো এফ এ কি হয়? এফ এ ফর, এতে অ্যান্ড, এনে নট অনলি বাট অলসো, বিতে বাট, ওতে অর বা আদারওয়াইজ, ওয়াইতে ইয়েট, এসে সো। তো এগুলো হচ্ছে কোঅর্ডিনেটর কনজাংশন, যাতে আমরা ভুলে না যাই এজন্যই এই শর্টকাট টেকনিক। আচ্ছা, তো এই অ্যান্ড, বাট, অর এগুলো যদি থাকে দুটো প্রিন্সিপাল ক্লজের মাঝামাঝি, তাহলে আমরা ধরে নেব এটা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। তো আমাদের প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ ৩ টি ক্লজে শেষ হলো। এখন আমরা সাবঅর্ডিনেট ক্লজের যে আ বিভাগ আছে সেগুলো আমরা শিখব। তো সাবঅর্ডিনেট ক্লজের ১ম ক্লজ হচ্ছে
নাউন ক্লজ আমরা কিভাবে চিনবো তার একটা দেখি আমরা। প্রদত্ত ভার্বের ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে যে ক্লজটি পাওয়া যায় তাকেই নাউন ক্লজ বলে। নাউন ক্লজের ব্যবহার ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, প্রিপজিশনের অবজেক্ট হিসেবে বসে, কমপ্লিমেন্ট রূপে বসে, নাউন বা প্রোনাউনের অ্যাপোজিশন হিসেবে বসে। এখন অ্যাপোজিশন জানি না আমরা। অ্যাপোজিশনের জন্য আলাদা একটি ক্লাস রেকর্ডিং করা আছে, ওইটা আমি পরবর্তীতে আপলোড দিয়ে দেবো। তো এখন এক্সাম্পল দেখি নাউন ক্লজের ব্যবহার। এক্সাম্পল দেখলে আমরা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাব। এখন সাবজেক্ট রূপে কিভাবে বসে? হোয়াট হি সেইড ওয়াজ নট ট্রু। সে কি বলল যেটা সত্য নয়, এটা সাবজেক্ট রূপে বসেছে। এখানে কিন্তু কি দ্বারা প্রশ্ন করা যাচ্ছে, এখানে কিন্তু কি দ্বারা প্রশ্ন করা যাচ্ছে, সুতরাং এটা নাউন ক্লজ। এরপরে দেখছি আই নো হোয়ার হি লিভস। এখানে অবজেক্ট রূপে বসেছে আই নো, আমি জানি সে কোথায় বাস করে। কি বাস করে, কোথায় বাস করে, হোয়াট দিয়ে প্রশ্ন করলে যে ক্লজটি পাওয়া যায়। এখন আই নো আমি জানি, কি জানি, হোয়ার হি লিভস সে কোথায় থাকে। ঠিক আছে, এখানে কিন্তু কি দিয়ে প্রশ্ন করা যাচ্ছে, তো এটা অবজেক্ট রূপে বসেছে। এরপরে ইট ইজ হোয়াট ইউ সে। এখন কমপ্লিমেন্ট আর অবজেক্ট এর ভিতরেও পার্থক্য আছে, এই জিনিসটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও আপলোড দেব। তো এখানে ইট ইজ হোয়াট ইউ সে, ইট ইজ এটা কি, হোয়াট ইউ সে তুমি যেটা বলেছো, তো এখানে কমপ্লিমেন্ট রূপে বসেছে। এরপরে দ্য নিউজ দ্যাট হি ইজ ডেড ইজ ট্রু। দ্য নিউজ খবর, এখন কি খবর, অ্যাপোজিশন হিসেবে এখানে বসেছে। এখন অ্যাপোজিশন, কমপ্লিমেন্ট, অবজেক্ট এর জন্য এগুলো যদি না জানা হয় তাহলে এই নাউন ক্লজটা ভালোভাবে বোঝা যাবে না। তো এখানে অ্যাপোজিশন, কমপ্লিমেন্ট, অবজেক্টের জন্য আরেকটি ক্লাস নেওয়া হবে। এখানে বললে হয়তো বা অনেক লম্বা ভিডিও হবে, তো আমরা এটা স্কিপ করে যাচ্ছি। আর এটা বেসিক একটা ধারণা দিয়ে যাচ্ছি যে ভার্বের পূর্বে সাবজেক্ট হিসেবে বসবে। মূল কথা হচ্ছে প্রথম ভার্বের হট দিয়ে প্রশ্ন করলে যে সেন্টেন্সটা আমরা পাবো, ওই সেন্টেন্সটাকে আমরা প্রশ্ন করব। কি প্রশ্ন করবো? যেমন আই নো হোয়ার হি লিভস, আমি জানি সে কোথায় বাস করে। আমি জানি, কি জানি, তখন হোয়ার হি লিভস সে কোথায় বাস করে। এখানে কি দিয়ে প্রশ্ন করা যাচ্ছে, তার মানে এটা হচ্ছে নাউন ক্লজ। আচ্ছা, নাউন ক্লজ গেল, এর পরবর্তীতে আমরা দেখব অ্যাডজেক্টিভ ক্লজ। অ্যাডজেক্টিভ ক্লজ যে সাবঅর্ডিনেট ক্লজ কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, ওই নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই বা মডিফাই করে তাকে অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজ বলে। অ্যাডজেক্টিভ ক্লজ হলো রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব। ডব্লিউএইচ ওয়ার্ড বা দ্যাট এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব বলা হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড যতগুলো আছে, হু, হুইচ, হোয়াট, হুইচ, হুম, হুয়াইল, এগুলো হচ্ছে রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব। অ্যাডজেক্টিভ ক্লজগুলো রিলেটিভ প্রোনাউন বা রিলেটিভ অ্যাডভার্ব দ্বারা যুক্ত হয়, এই জন্য এদেরকে রিলেটিভ ক্লজ বলে। অ্যাডজেক্টিভ ক্লজের আগেই বা মাঝখানে যেখানেই হোক ডব্লিউএইচ ওয়ার্ড বা দ্যাট এগুলো থাকবে। এগুলো থাকলে বুঝতে পারবা যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এই জন্য এদেরকে রিলেটিভ ক্লজ বলে। সাধারণত নাউন ক্লজ এবং অ্যাডজেক্টিভ ক্লজ একই ধরনের লিঙ্কার বা কানেক্টর দ্বারা যুক্ত হয়, কিন্তু পার্থক্য হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে, কিন্তু নাউন ক্লজের পূর্বে অ্যান্টিসিডেন্ট থাকে না। এখন এখানে অ্যান্টিসিডেন্ট অনেকে বলছে না, অ্যান্টিসিডেন্টের জন্য তো আলাদা ক্লাস নেওয়া লাগবে। অ্যান্টিসিডেন্টের জন্য বিস্তারিত বলতে হলে, তো আপাতত একটা বেসিক ধারণা নিয়ে রাখেন, পরবর্তীতে এর জন্য ক্লাস আপলোড করা হবে। অ্যান্টিসিডেন্ট, অবজেক্ট, কমপ্লিমেন্ট, অ্যাপোজিশনের জন্য ক্লাস আপলোড করা হবে। পূর্ববর্তী যে নাউন বা প্রোনাউনের সাথে অ্যাডজেক্টিভ ক্লজের সম্বন্ধ থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। বুঝতে পেরেছেন অ্যান্টিসিডেন্ট কাকে বলে? পূর্ববর্তী যে নাউন বা প্রোনাউনের সাথে অ্যাডজেক্টিভ ক্লজ থাকে, ক্লজের সম্বন্ধ থাকে। আর অ্যাডজেক্টিভ ক্লজ কিভাবে চিনবো আমরা? অ্যাডজেক্টিভ ক্লজ হলো রিলেটিভ প্রোনাউন, যেমন ডব্লিউএইচ ওয়ার্ড, দ্যাট,
এগুলো দ্বারা যুক্ত হয় অ্যাডজেক্টিভ ক্লজ। এগুলো দেখলেই বুঝবো যে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। এবারে পূর্ববর্তী যে নাউন বা প্রোনাউনের সাথে অ্যাডজেক্টিভ ক্লজের সম্বন্ধ থাকে তাকে অ্যান্টিসিডেন্ট বলে। এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট। অ্যান্টিসিডেন্টের সংজ্ঞা এই। আচ্ছা, এর পরবর্তীতে আমরা রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ এবং নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ শিখবো। এটা হচ্ছে অ্যাডজেক্টিভেরই ২ টা প্রকারভেদ। তো যে রিলেটিভ ক্লজগুলো নাউনকে ডিফাইন করে বা আইডেন্টিফাই বা স্বতন্ত্র করে, অর্থাৎ নাউন সম্বন্ধে কোনো তথ্য প্রদান করে, তাকে রেস্ট্রিকটিভ বা রিলেটিভ ক্লজ বলা হয়। যেমন পিপল হু টেক ফিজিক্যাল এক্সারসাইজ লিভ লং। এখানে পিপল নাউন। তো এখানে হু টেক ফিজিক্যাল এক্সারসাইজ লিভ লং, এখানে এই পিপল সম্বন্ধে কিন্তু তথ্য প্রদান করা হয়েছে। সুতরাং এটা হচ্ছে রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ। এটা হচ্ছে একটু বিস্তারিত জ্ঞান। এই যে রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ, নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ, এটা বিস্তারিত জ্ঞান। মূলত যত অ্যাডমিশন এক্সাম আছে, বিসিএস বলেন, ব্যাংক বলেন, এরপরে হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন আছে, সবগুলাই হচ্ছে আপনার প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেট ক্লজ থেকে কোয়েশ্চেন আসে। নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ থেকেও আসে মাঝে, মাঝে। তো তারপরেও আমরা একটু বিস্তারিত জেনে নেব। নন রেস্ট্রিকটিভ নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ কাকে বলে? যে রিলেটিভ ক্লজগুলো কেবলমাত্র উপকৃত কোনো শব্দকে বাড়তি তথ্য যোগ করে তাকে নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ বলে। মনে রাখতে হবে নন ডিফাইনিং রিলেটিভ ক্লজটি কমা দ্বারা, এটা হচ্ছে কমা দ্বারা নাউন থেকে আলাদা রাখা হয়। এক্সাম্পল, দিস ইজ মিস্টার রহিম হু ইজ জয়নিং আওয়ার ফার্ম নেক্সট উইক। নেক্সট উইক পর্যন্ত এই আন্ডারলাইনটা হবে। এখানে যে রিলেটিভ ক্লজগুলো কেবলমাত্র কোনো শব্দকে বাড়তি তথ্য যোগ করেছে। এখন দিস ইজ মিস্টার রহিম হু ইজ জয়নিং আওয়ার ফার্ম এই পর্যন্ত থেমে যেতে পারত, কিন্তু না। এরপরে আরো অতিরিক্ত তথ্য এখানে অ্যাড করা হয়েছে যে নেক্সট উইক। সুতরাং বুঝতে হবে এটা হচ্ছে নন রেস্ট্রিকটিভ রিলেটিভ ক্লজ। বোঝা গেছে? আমরা আজকে কতগুলো ক্লজ শিখলাম। এগুলোই ক্লজ, এর বাইরে আর কোনো ক্লজ নাই। কিন্তু মূলত আমাদের ফোকাসড ৩ টা ক্লজ হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ এবং কোঅর্ডিনেটর ক্লজ। এই ৩ টা ক্লজ হচ্ছে আমাদের মেইন, আর বাকিগুলো হচ্ছে এর বাচ্চা-কাচ্চা। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। এরকমের আরো অনেক ক্লাস এর রেকর্ডিং করা আছে। পরবর্তীতে আপলোড করা হবে। আমরা আজকে লেকচার 1 শেষ করলাম। এরপরে পজিটিভ ভার্ব, ড্যাংলিং মডিফায়ার, ইনভার্সন এইগুলা আপলোড করা হবে। তো নিয়মিত চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। কারণ পুরোপুরি না দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। আমার মনে হয় আজকের ক্লজের এই ভিডিওটি দেখার পরে আপনার ক্লজ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আচ্ছা, আরেকটি ক্লজ আছে। আরেকটি ক্লজ হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। অ্যাডভার্বিয়াল ক্লজ আমরা কিভাবে শিখব বা কিভাবে জানবো? ভার্বকে যদি কেন, কোথায়, কখন, কিভাবে, কতটুকু দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে সেটি হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন কিভাবে আমরা উদাহরণ সহ দেখব। তো ভার্বকে কেন, কোথায়, কখন, কিভাবে, কতটুকু দ্বারা প্রশ্ন করলে এর উত্তরে যে ক্লজটি পাওয়া যায় তাই অ্যাডভার্বিয়াল ক্লজ। এখন এখানে ২টা এক্সাম্পল আছে। ২টা এক্সাম্পল আমরা যদি দেখি, "We read that we may learn." We read, we read আমরা পড়ি। কেন পড়ি? That we may learn যাতে আমরা শিখতে পারি। I think he will come when I was there. I think he will come. আমি ভেবেছি সে আসবে। কখন আসবে? এখন ভার্বকে আমরা যদি প্রশ্ন করি, কখন আসবে? কাম। কামকে আমরা যদি কাম হচ্ছে একটা ভার্ব, তাহলে আমরা কামকে আমরা যদি জিজ্ঞেস করি কখন আসবে? কখন আসবে? When I was there. হ্যাঁ, এখানে কেন ভার্বকে যদি কেন, কোথায়, কখন, কিভাবে, কতটুকু দ্বারা প্রশ্ন করা হয়, তাহলে সেটি হবে হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। তো এই ছিল আমাদের ক্লজের সম্পূর্ণ ভিডিও। আজকে আমরা শিখলাম প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, এরপরে কোঅর্ডিনেট ক্লজ, তারপরে সাবঅর্ডিনেট ক্লজের আবার এই ৩ টি ভাগ।
নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্বিয়াল ক্লজ। এরপরে শিখলাম অ্যাডজেক্টিভের আবার দুটি ভাগ রেস্ট্রিকটিভ ক্লজ, নন রেস্ট্রিকটিভ ক্লজ। তো ক্লজের আজকের ক্লাসটি করার পরে আর কোনো সমস্যা নাই আমার মনে হয়। তো এই ছিল আজকের ক্লাসটি এবং আপনারা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং নিয়মিত আপডেট পেতে বেল আইকনটিকে ক্লিক করবেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। এবং পরবর্তীতে কোন ক্লাসটি আপনারা চান, কোন গ্রামার টপিক্সটি আপনারা জানতে চান এটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।